ভালোবাসায় মিথ্যের কোনো জায়গা হয় না, আর যেখানে মিথ্যে আছে সেখানে ভালোবাসা নেই। ভালোবাসার জন্য সবকিছুই করা যায়। সমাজকে মিথ্যে বলা যায়, বাড়ির লোকেদেরও মিথ্যে বলা যায়, কিন্তু ভালোবাসা সত্যিকারের হওয়া চাই, যার জন্য বাড়ি পর্যন্ত ছাড়তে পারো, কিন্তু পুরোপুরি নিজের তো হতে হবে। হ্যালো, ভালোবাসার নৌকো বিশ্বাসের স্রোতেই বয়ে যায়, আর যদি নিজেরই কেউ সেই নৌকোয় ছিদ্র করে দেয় তবে সেটা কেমন ভালোবাসা? আর নৌকোই বা কিরকম? এই প্রেম কাহিনীর পিছনে বেশ একটা বড় সড় ষড়যন্ত্রের জাল ছিল, কিন্তু সেই ষড়যন্ত্রের জালটা আমাদের সামনে আসছিল না। আমাদের পুরো তদন্তটা একটা অন্ধ গলিতে গিয়ে ঘুরপাক খাচ্ছিল। আমরা আসলে এটা জানবারই চেষ্টা করছিলাম যে এই কেসে আসলে হয়েছিলটা কি, আর এই কেসে আসলে কে কে জড়িয়ে রয়েছে। আর বলো না, এত বৃষ্টি হয়েছে, ভগবান যে কি চায়। এসো, এই দেখো বাঁধের দেওয়ালটা যতটা ভাঙা আছে না, ব্যাস শুধু এইটুকুই মেরামত করতে হবে। ঠিক আছে বাবু, কালকের মধ্যে হয়ে যাবে তো? কালকে তো হবে না বাবু, কাজটা তো অনেক, কমসে কম 2-3 দিন লাগবে, আর ইঁটও তো আনতে হবে। আরে ইঁট তো মুন্না নিয়ে আসছে, আগে কাজটা তো শুরু করো। ভজন বাবু, হ্যাঁ এই দেখুন এখানে কি। মোড়ল মশাই, আমি তো বাঁধটা মেরামত করছিলাম মোড়ল মশাই, দেখুন কি বেরুলো। হে ভগবান, তোরা দুজন লাশটা বার করার চেষ্টা কর, আমি পুলিশকে খবর দিচ্ছি। আর শোনো, তুমি একটু দেখো। আরে ভাই সাবধানে। স্যার, লাশটা একটা মহিলার, আমরা খুঁড়ে বার করেছি, এই দেখুন। গত 5 দিন ধরে এত বৃষ্টিপাত হচ্ছে, আর জমিতে এসে দেখলাম কি বাঁধের দেওয়ালটা ভেঙে গেছে। ওটা ঠিক করানোর জন্য কৃষ্ণ আর রামুকে নিয়ে আসলাম, তো দেখলাম একটা লাশ পুঁতে দেওয়া আছে। তারপর আমি পাশ দিয়ে আরো খুঁড়িয়েছি। আপনারা কেউ চেনেন ওকে? বডিকে বাইরে আনো, সাবধানে। মুখটা এমন নষ্ট করে দিয়েছে যে চেনাই যাচ্ছে না। যুবতী মেয়ে মনে হচ্ছে স্যার। ভজন, তোমার ক্ষেতেই কেন পুঁতে দিল ওকে? এ ব্যাপারে আমি কি বলতে পারবো স্যার, গত 5 দিন ধরে তো মন্দিরপুর জলে ডুবে আছে, সব কাজকর্ম বন্ধ। এত বৃষ্টির মধ্যে একে কে আমার জমিতে পুঁতে দিয়ে গেল স্যার, আমি কি করে বলবো? স্যার, কোনো আইডেন্টিফিকেশন নেই, বডি একদম ডিকম্পোজড হয়ে গেছে। এই জমিটা কার? স্যার, জীবনরাম বইয়া। বলতে পারবে যে গত 5 দিন ধরে এই জীবনরাম জমিতে এসেছিল? না স্যার, ওনাকে তো কখনো এখানে দেখিই না। ওনার এই জমি তো চাষাবাদের যোগ্য নয় স্যার, চাষ হয় না এখানে। জীবনরাম তো অন্যের খেতে মজুরি খাটে, তাও রোজ মজুরিতে। আমি মেরামত করার জন্য ইটগুলো সরালাম, তখন পাটা দেখতে পেলাম। এই ভাঙা জায়গাটায় আবার কেউ ইট পেতে লাগিয়ে দিয়েছিল। আমি যদি মেরামত করার জন্য না খুঁড়তাম তাহলে দেখতেই পেতাম না এই লাশটা। এই জীবনরামকে কোথায় পাবো? তুমি জীবনরাম? আগে না, আমি ওনার ছেলে প্রকাশ। তোমার বাবা কোথায়? কাজে গেছে। ফোন করো ওনাকে। ফোন তো রাখে না। কোথায় কাজ করে? যেখানে পায়, মানে এক ঠিকানায় নয়। আর বৃষ্টির পরে এই প্রথমবার বেরিয়েছে মা বাবা কাজে। দুজনেই মজদুরি করে? হ্যাঁ। আর তুমি? আমি তো বোকারোতে মজদুরির কাজ করি। আচ্ছা কেন বলুন তো? তোমার বাবা জীবনরাম আর ভজন তিওয়ারি, এদের দুজনের জমির মাঝখানের আলের ধারে একটা লাশ পাওয়া গেছে, এক মহিলার লাশ। লাশ? নিজের বাবার কাছে এই খবরটা তাড়াতাড়ি দিয়ে দাও, বলো থানায় এসে রিপোর্ট করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এই যে মেয়েটার ছবি, মুখটা নষ্ট করে দেওয়া হয়েছে। এমনিতে ম্যাডাম, বাবা ওই জমিতে খুব একটা বেশি যায় না, শুধু শুধু পড়ে আছে, ছোট একটা জমি মাত্র। আর প্রকাশ, তুমিও কখনো ওখানে যাও না? এক্ষুনি তো বললাম, আমি বোকারোতে কাজ করি মজদুরির, মাসে শুধু 2-3 বার আমি বাড়িতে আসি আরাম করার জন্য। তোমরা কখনো ওই জমি বিক্রির চেষ্টা করোনি? চেষ্টা তো করছিলাম, কিন্তু কিনবে কে বলুন? মানে বাজে জমি না। ভজনবাবু এটা কিনতে পারে কারণ কি ওনার ক্ষেতের পাশের জমি, কিন্তু উনিও অপেক্ষায় রয়েছেন। কিসের? দাম কমে যাওয়ার? না, আমাদের সাহস ভাঙা পর্যন্ত, যাতে আমরা জমিটা এমনিই ছেড়ে দিই আর উনি কবজা করে নেন। ভীষণ চালাক লোক এই ভজন তিওয়ারি। কমসে কম 96 থেকে 120 ঘন্টা হয়ে গেছে মার্ডারের। গলা টিপে মারা হয়েছে, তারপর চেহারা খারাপ করা হয়েছে কোনো ভারী জিনিস দিয়ে। মানে 9 বা 10ই সেপ্টেম্বর একদম। ক্রাইম সিন থেকে কিন্তু আমরা এমন কোনো জিনিস পাইনি যেটা দিয়ে ওর মুখটা নষ্ট করা হয়েছে। তাছাড়া প্রচন্ড বৃষ্টিতে হয়তো চিহ্নগুলো ধুয়ে গেছে। ডক্টর, ভিকটিমের বয়স কত? 20 থেকে 25 বছরের মধ্যে। কোন রকম আইডেন্টিফিকেশন, কোনো জন্মচিহ্ন বা কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন? নো ইন্সপেক্টর। সেক্সুয়াল অ্যাসল্ট? না, কিন্তু মেয়েটি সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল। মন্ত্রীপুরে এই বয়সের বা এর সঙ্গে ডেসক্রিপশনে মেলে এমন কোনো মিসিং কমপ্লেন পাইনি। আপনি দেখুন, মন্ত্রীপুরে এত লোক বসবাস করে না যে কারোর বাড়ি থেকে একটা মেয়ে গায়েব হয়ে গেল কেউ জানতেও পারলো না সেটা। কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু যদি সেরকমটাই ঘটতো কেউ না কেউ তো কমপ্লেন করতো। এরকম কোনো কথা নেই। 20 থেকে 25 বছরের মধ্যে মেয়েটা। হতে পারে বাড়ির লোক এই ঘটনাটা বাইরে যাক সেটা চায়নি, হতে পারে নিজেদের মধ্যে যা ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে পরিবারের লোকজন বাড়ির বাইরে আসতেই দেয়নি। আমি পুরো গ্রামে খোঁজ নিচ্ছি ম্যাডাম। চেহারাটা পুরো বিকৃত করা হয়েছে লালু। মেয়েটাকে যদি কেউ জানেও তাহলেও বলবে যে চিনতে পারছি না দেখে। হ্যাঁ মালিক, এমনটাও হতে পারে যে মেয়েটা মন্ত্রীপুরের না, মন্ত্রীপুরে কারুর বাড়িতে এসেছে, কোনো ঝামেলা হয়েছে। আমি খবর নিচ্ছি যে কার বাড়িতে কে এসেছে। ঠিক আছে, খোঁজ নে পুরো গ্রামে। এমনি আমরা মোড়লকেও জিজ্ঞেস করছি, কিন্তু তুই আলাদা করে খোঁজ নে। একদম বুঝে গেছি লালু। এমনটাও হতে পারে যে অন্য কোনো গ্রামের মেয়ে এখানে এসে পুঁতে দিয়েছে। আশেপাশের গ্রামে খোঁজ নে, কিন্তু চুপচাপ, নিজের স্টাইলে। কিন্তু আমরা তো প্রায় অনেকদিন ধরে ওই জমির দিকে যাইনি। আমি বললাম পুলিশদের, তারপরে ওরা বললো যে বাবাকে একবার থানায় যেতে, আপনি একবার হয়ে আসুন। আরে আমি যখন কিছু করিনি আর আমি যখন কিছু জানি না তো পুলিশের কাছে কেন যাব? আরে বাবা, তুমি যদি না যাও তাহলে উল্টে ওরা আমাদেরই সন্দেহ করতে থাকবে, আপনি একবার হয়ে আসুন না। আর যদি ওরা আমাকে ওখানে আটকে রাখে তো? এসব ভজনের চাল আমাকে ফাঁসানোর জন্য। বাবা আমি বলছি যেটা যারই চাল হোক না কেন, কিন্তু আপনি যখন কিছুই করেননি, কিছুই জানেন না, তাহলে শুধু শুধু ভয় পাওয়ার কি আছে? আপনি শুধু কাল ওখানে যান আর হাজিরা দিন আর বলে দিন যে কিছুই জানেন না আপনি, ব্যাস। আরজু, তুই কিছু বলেছিস ওকে? আরে আমি কি বলবো, আমি তো কিছুই জানি না। তুই কিছু জানিস নাকি? আমি কি করে জানবো বল, তুইও না। মোড়লবাবু গ্রামের এক একটা বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে, সব লোক তো নাই বলছে। তার মানে মেয়েটি আমাদের মন্ত্রীপুরের নয়, ওকে এখানে এনে পোঁতা হয়েছে। কেউ এই বৃষ্টির সুযোগটা নিয়েছে। একদম ঠিক কথা বলেছেন মোড়ল মশাই, এমনটাই হয়েছে হয়তো। জেলার অন্য গ্রাম থেকে কোনো মিসিং কমপ্লেন? এখনো পর্যন্ত না। 5 দিন হয়ে গেল খুনটা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রাম থেকে কোনো মিসিং কমপ্লেন নেই। হতে পারে বাড়ির লোক ইচ্ছে করে কমপ্লেন করেনি। স্যার, আশেপাশের সব গ্রামেই পোস্টার লাগানো হয়েছে। লালু আর ওর ছেলেরা গ্রামে গ্রামে ঘুরছে। আশা করা যাচ্ছে যে মেয়েটার কাপড় দেখে কেউ চিনবে, অভিযোগ না হলেও। তুমি তো এমন ভাবে ভয় পাচ্ছ জীবনরাম, যেন তুমি সবকিছু জানো। না না ম্যাডাম, আমি ওই মেয়েটাকে একেবারেই চিনি না। চেহারাটা একবার না দেখেই তুমি কি করে বুঝলে যে মেয়েটাকে তুমি চেনো না? মানে আসলে ম্যাডাম, আমি জানি না যে ওই লাশটাকে কে ওখানে পুঁতে দিয়েছিল। জীবনরাম, তোমার জমিতেই ওরা রাখবে কেন? যেখানে পোতা হয়েছিল সেটা তো মাঝের অংশ, আর ওইটা তো ভজনই বানিয়েছিল। আমার তো সাধ্যই নেই যে ওই সব বানাতে পারবো, আর না আমাদের এটার প্রয়োজন আছে, কারণ আমরা কিছু পাই না ওখান থেকে। বলছো আলটা ভজন তিওয়ারি বানিয়েছিল, তাহলে আলের নিচে ওই লাশটাও ভজন তিওয়ারি রেখেছে, এটাই বলতে চাইছো তুমি? আরে না 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 ম্যাডাম, আমি কিছুই বলতে চাইছি না, আমার কিছু জানাই নেই। খুবই গরিব মানুষ, খুব ভয় ভয় আছে এই কথাটা শুনে যে
এত ভয়ঙ্কর কাণ্ডটা ঘটেছে? এই কাণ্ডটা না ভজন্তিবাড়ি করেছে না জীবনরাম ভুইয়া। লালু, খুন কে করেছে, কেন করেছে, এটা পরের কথা। আপাতত তুই এই খোঁজটা নে যে মেয়েটাকে। মন্ত্রীপুরের আশেপাশে 30টা গ্রাম আছে, আর 30টা গ্রাম খুঁজতে তো খানিকটা সময় লাগবে। আর এখনো পর্যন্ত কোনো মেয়ের হারিয়ে যাওয়ার খবর তো আসেইনি। কিন্তু আমার তো পুরো ডাউট হচ্ছে স্যার যে এই মেয়েটাকে মন্ত্রীপুরের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, জীবিত বা মৃত। আমি ডেড বডির ডিএনএ প্রিজার্ভ করেছি। আপনার কাছে ডেড বডির ছবিও আছে, জামা কাপড় আছে। বডিটা প্রচন্ড পচে গেছে। আমি এটাই সাজেস্ট করব বডিটাকে কবর দিয়ে দেওয়া হোক। পরে প্রয়োজন পড়লে খুঁড়ে বার করাও যেতে পারে, অন্তিম সংস্কার করা যেতে পারে। সাব ইন্সপেক্টর জয়সওয়াল, মন্ত্রীপুর পুলিশ স্টেশন। জয়সওয়াল, সাব ইন্সপেক্টর রঞ্জিত সিং বলছি, পূর্বিতপুরা থানা থেকে। হ্যাঁ বলুন। 14ই সেপ্টেম্বর যে মেয়েটার লাশ আপনারা মন্ত্রীপুর থেকে পেয়েছিলেন সেটা পূর্বিতপুরা থানার হেনা খানের হতে পারে। লাশের পোস্টার আর ফটো আপনার থানা থেকেই পাওয়া গিয়েছিল। ফটোটা কে দেখলো? হেনার মা বাবা, ওনারা আমার সামনেই বসে আছেন। নমস্কার বিমলা দিদি। আরে কেমন আছো বরুণ? তারপর? ব্যাস চলে যাচ্ছে। আরে দিদি, আদিকে আমি স্কুলে ছেড়ে দিই? হ্যাঁ হ্যাঁ মা, আমি বরুণ দাদার বাইকে যাব। চলাই। আচ্ছা ভালো হয়েছে তুমি এসে গেছো, আমিও মার্কেটিং করার সুযোগ পেয়ে গেলাম। বাই বাই মা। সাবধানে যাবে। স্যার, আমাদের হেনা মন্ত্রীপুর কিভাবে পৌঁছে গেল? এটা আমরা কি করে বলতে পারবো বরকত বাবু? আপনি তো এটাও বলতে পারছেন না হেনা কি করে নিখোঁজ হলো বা কোথায় গেছে। স্যার, যদি এটা আমরা জানতাম তো সেটা তখনই বলে দিতাম যখন আপনাদের থানায় আমরা গেছিলাম। স্যার, এটা আমার হেনা। হেনা এই পোশাক পরে বেরিয়েছিল? না, কিন্তু এটা হেনাই। আমি ওর মা, চিনতে পারছি। 7ই সেপ্টেম্বরে হেনা সকালে বাড়ি থেকে কলেজের জন্য বেরোয়। এখানে মন্ত্রীপুরে কি করে আসলো জানি না। আব্বু, আমি কলেজ যাচ্ছি। সাবধানে যাস না। আমি কলেজে যাচ্ছি। 14ই সেপ্টেম্বর লাশটা পাওয়া গেছে। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী খুনটা 9 বা 10ই সেপ্টেম্বর হয়েছিল। স্যার, হেনা একদিনের জন্য বাড়ি ছেড়ে বাইরে থাকেনি। স্যার, হেনার ফোন সুইচ অফ ছিল। ওর ফোন আমি ট্র্যাক করেছি। পূর্বিতপুরাতেই ওর ফোন সুইচ অফ হয়েছিল। আপনার বা হেনার মন্ত্রীপুরের সাথে কোনো যোগাযোগ, কোনো আত্মীয়, বন্ধু বা শত্রু? না স্যার। স্যার, হেনার ফোন রেকর্ডেও মন্ত্রীপুরের সঙ্গে কোনো কানেকশন পাওয়া যায়নি। আমরা তো এটাই বুঝতে পারছি না স্যার যে আমাদের হেনা এত দূরে মন্ত্রীপুরে এলোই বা কেন। হতে পারে অন্য কারুর সাথে এসেছিল, অথবা অন্য কারুর সাথে কোথাও গিয়েছিল, সেখান থেকে এখানে এসেছে। আর খুনটা এখানেই হয়, অথবা হেনাকে অন্য কোথাও মারা হয়েছিল, লাশটাকে এখানে নিয়ে আসা হয়। কিন্তু কেন স্যার, কেন? হে আল্লাহ, আপনি মিথ্যে বলছেন। এইসব কি নোংরা কথা কি বলছেন আপনি? আমাদের কাছে পোস্টমর্টম রিপোর্ট আছে, আমাদের ভুল হওয়ার কোনো চান্স নেই। আপনার হেনা কুমারী ছিল না, শারীরিক সম্পর্ক ছিল ওর। খোদার দোহাই, মিথ্যে বলবেন না। আমার মেয়ের সঙ্গে কারুর কোনোদিনও অবৈধ সম্পর্ক ছিল না, এটা হতেই পারে না। স্যার, হেনা কলেজে পড়তো। হেনার বাবা মা বলছে হেনার সঙ্গে কোনো ছেলের সম্পর্ক ছিল না, কিন্তু স্যার নিশ্চয়ই ছিল। হেনার কলেজের 2 বন্ধু নাগমা সাহেদ আর আর্য মির্জার সঙ্গে কথা বলেছি। দুজন স্কুল থেকেই হেনার ফ্রেন্ড ছিল। কি বললো? স্যার, ওরাও জানে না হেনার কোনো বয়ফ্রেন্ড ছিল বলে। দুজনে অস্বীকার করছে স্যার। কিন্তু হেনা সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল। সিং, নাগমা আর আরজুর সাথে আবার কথা বলো।
হেনার কলেজের দুই বন্ধু নাগমা সাহেদ আর আর্য মির্জার সঙ্গে কথা বলেছি। দুজন স্কুল থেকেই হেনার ফ্রেন্ড ছিল। কি বললো? স্যার ওরাও জানে না হেনার কোনো বয়ফ্রেন্ড ছিল বলে, দুজনে অস্বীকার করছে স্যার। কিন্তু হেনা সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল। সিং, নাগমা আর আরজুর সাথে আবার কথা বলো। স্যার এটা ঠিক হচ্ছে না। আপনি বলেছিলেন শুধু একবার কথা বলবেন, যা যা বলার ছিল আমি বলে দিয়েছি। আপনি তাহলে আবার কেন ডাকছেন? নাগমাই কেসটার মিসিং কেস নেই, এটা মার্ডার কেস। কিন্তু ম্যাডাম আমার কাছ থেকে তো নতুন কিছু জানতে পারবেন না, আর হেনার সাথে যা কিছু হয়েছে তার জন্য আমি চিন্তায় আছি। কিন্তু আমাকেও আমার নিজেরটা দেখতে হবে, বাবা মাকে জবাবদিহি করতে হবে। আচ্ছা তুমি নিজের বেস্ট ফ্রেন্ডের খুনিকে ধরতে সাহায্য করবে না? কেন নয় ম্যাডাম, কিন্তু আমি আর নাগমা এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি না যে হেনা আমাদের না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অপহরণ করে নিয়ে গেছে আমাদের মেয়েকে কেউ, তারপর খারাপ কিছু করে মেরে ফেলেছে, তারপর কবর দিয়ে দিয়েছে। দেখুন এমন হওয়াটা খুব অসম্ভব। লাশের ওপর কোনো জোর জবরদস্তি হয়নি, আর মেডিকেল রিপোর্টেও এমন কিছু সামনে আসেনি। হয়তো অজ্ঞান করে জবরদস্তি করেছে। আর এই যে সম্পর্কের কথা বলছেন না আপনি, আমাদের হেনা এরকম করতেই পারে না। আপনি আপনার মেয়েকে বিশ্বাস করেন, ভালো কথা, কিন্তু এটাও ঠিক যে ও আপনাদের কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছিল। আর হেনার ফোন রেকর্ডস থেকে জানা গেছে যে 7ই সেপ্টেম্বর ওর ফোন পূর্বিতপুরায় বন্ধ হয়েছিল। আর পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেছে যে ওর সাথে কারোর সম্পর্ক ছিল। পুরো সম্ভাবনা আছে এই খুন ওই সম্পর্কের পরিণতি। বারকাত আর আবিদার ডিএনএ স্যাম্পল ল্যাবে পাঠিয়ে দিয়েছি, ব্লাশের ডিএনএর সাথে ম্যাচ করানো হচ্ছে। ডিএনএ রিপোর্ট আসার আগে হেনার পুরো ব্যাকগ্রাউন্ড রিপোর্টটা চাই। স্যার হেনার দুই ফ্রেন্ডস নাগমা আর আরজু আমাদের প্রশ্নে টেন্সড হয়ে গেছে। আমি জানি না আরজু বারবার কেন থানায় ডাকছে আমাদের। কি আর করবি নাগমা, আমাদের তো যেতে হবেই। এই হেনা কি করে ফেললো বলতো? সিং, কল্পনা, নাগমা আর আরজুকে আবার জিজ্ঞাসা করো। অভিষেক, হেনার কলেজে খোঁজ নাও। এটা হতেই পারে না যে হেনার কারোর সাথে অ্যাফেয়ার থাকবে আর সে ব্যাপারে কেউ জানেই না। রাইট স্যার। আমার যতদূর মনে হচ্ছে হেনার পেরেন্টসটা এই ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে, যেটা আমাদের লুকোচ্ছে। মোড়ল মশাই, আমাদের গ্রামকে বদনাম করবার জন্য জেনে শুনে এখানে লাশটাকে পুঁতে দেওয়া হয়নি তো? সেটাও দেখে দেখে আমার জমিতেই পুঁততে হলো। আরে ভাই, এই বদনাম টদনামের ব্যাপারটা ছাড়ো, এখন এটা ভাবো যে পুলিশকে কি করে সাহায্য করবে। একটা যুবতী মেয়ের জীবন গেছে। পুলিশ বলছিল যে এই মেয়েটি হেনা, এর সঙ্গে আমাদের গ্রামের সম্পর্ক আছে। হতে পারে যে ছেলেটার সঙ্গে সম্পর্ক ছিল সে আমাদের গ্রামের। মোড়লবাবু, যদি সম্পর্ক থাকতো তাহলে ওই মেয়েটা কোনো ছেলের সাথে এই গ্রামে কেউ না কেউ নিশ্চয়ই দেখতো। আমার চোখ সবসময় গ্রামের ওপর থাকে, আর আমি ওই মেয়েটাকে এই গ্রামে কখনো দেখিনি। আমার তো মনে হচ্ছে যে আমাদের গ্রাম ব্যবহার করা হয়েছে ওকে মেরে পুঁতে দেওয়ার জন্য। নাগমা, আমার মনে হচ্ছে তুমি আমাদের কিছু লুকোচ্ছ। এটা হতেই পারে না যে হেনা তোমাকে কখনোই কিছু বলেনি। আমায় কিছু বলেনি স্যার, সত্যি আমায় কিছু বলেনি। খুব ভয়ঙ্করভাবেই মারা হয়েছে তোমার বান্ধবী হেনাকে। ও হয়তো কোনোদিন ভাবতেই পারেনি যে সম্পর্কে ও ছিল সেটা এত ভয়াবহ হতে পারে। আমি আবার বলছি, আর এটাই বলতে থাকবো যে আমাকে হেনা কিছু বলেইনি কখনো। হেনা খুব সিনসিয়ার স্টুডেন্ট ছিল স্যার, একটাও লেকচার বাঙ্ক করতো না কখনো, একটাও না। তাহলে কি করে এইসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আসবে বলুন তো? আর হেনা যদি আমাদেরকে বলতো না ম্যাডাম, তাহলে আমরা নিশ্চয়ই আটকাতাম। কি করতে আটকাতে তুমি? কারোর সাথে পালানো থেকে? হ্যাঁ ম্যাডাম। ছেলেটাকে হতে পারে ওই হেনাকে মেরেছে। দেখুন ইন্সপেক্টর, আমি আমাদের প্রত্যেক প্রফেসরের সাথে প্রাইভেটলি কথা বলেছি, কিন্তু কিছু জানতে পারিনি। তাছাড়া পূর্বিতপুরার থানার লোকেরা সমস্ত প্রফেসরের সাথে আগেই কথা বলেছিলেন। এনাদের কোনো স্টুডেন্টের প্রাইভেট অ্যাফেয়ার সম্পর্কে কোনো আগ্রহ নেই। দেখুন, এটা একটা অ্যাফেয়ারের কেস, মিসিং কেস, আর খুনেরও কেস। এটা অনেক সিরিয়াস হয়ে গেছে। আর এর কানেকশন কোনো বয়ফ্রেন্ডের মনে হচ্ছে, যে আপনাদের স্টুডেন্ট হতে পারে 99%। কিন্তু আমি আপনাকে 100% বলতে পারি, আমরা বা আমাদের এই কলেজ কোনো স্টুডেন্টকে বাঁচাবার কোনো চেষ্টা করছি না। হয়তো কলেজের সুনাম বাঁচানোর চেষ্টা করছেন, তাই তো কোনো স্টুডেন্ট অথবা কোনো স্টাফ মুখই খুলছে না। এটা আপনার সন্দেহের মন বলছে। যদি জেনুইনলি কেউ কিছু না জানে তাহলে আর বলবে কি? আর এই মন গড়া বয়ফ্রেন্ডের কথাটা আসছে কোথা থেকে? এরম করে কার লাভ হবে? জুবের বেগ। এই মুহূর্তে শুধু এই নামটাই মাথায় আসছে। জুবের বেগটা আবার কে? কিন্তু স্যার আমি শিওর নই। ময়াঙ্ক রায়। হেনা কাউকে ভালোবাসতো কিনা সেটা আমি জানতাম না, কিন্তু মায়াঙ্ক ওকে খুব পছন্দ করত। আমরা 12 ক্লাস পর্যন্ত দয়ানন্দ হাই স্কুলেই পড়তাম। জুবের বেগ আমাদের ক্লাসমেট ছিল, আরও হেনাকে লাইকও করত। আর হেনা? হেনা তো আমাদের
কিছু বলেইনি, কিন্তু আমি এটা জানি যে জুবের হেনাকে প্রপোজ করেছিল। মায়াঙ্ক আমাদের সিনিয়র ছিল। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন ও থার্ড ইয়ারে ছিল। এখন গয়াতে মাস্টার্স করছে, এটা আমি জানতে পারি। আচ্ছা তুমি বলো, এই মায়াঙ্কের ইন্টারেস্ট একতরফা ছিল নাকি হেনা ওকে লাইক করতো? কোনোদিনও শো করতো না হেনা, কিন্তু হ্যাঁ মায়াঙ্ক ওর সাথে দেখা করতে অনেকবার এসেছে। লাস্ট কবে দেখা করেছিল? আমার সামনে তো আগের বছর। পুলিশের কোনো খোঁচর? পুরো পাড়াতে জিজ্ঞাসাবাদ করে বেড়াচ্ছে আমাদের হেনা সম্পর্কে। এমন কি আছে যেটা ও জানতে পারবে কিন্তু আমরা জানি না? পুলিশকে নিজেদের কাজ করতে দাও, কিন্তু আমাদের মেয়ের কোনো ছেলের সাথে কোনো চক্কর ছিল, এটা তুমি কি করে জানতে পারলে না? হয়তো এরম কিছু ছিলই না, অথবা আমাদের মেয়ে এতটাই পারদর্শী ছিল এই কথাটা গোপন করে গেছে। কিন্তু এখন তো আর বেঁচেই নেই, কাকেই বা কি বলবো। হেনার 6 মাসের ফোন রেকর্ডস কিন্তু জুবের বা ম্যাংকে শো করছে না। তাহলে আরো 6 মাসের ফোন রেকর্ডস বার করো। দরকার পড়লে গত 3 বছরের ফোন রেকর্ডস চেক করো। স্যার, জুবের আর মায়াঙ্ক এই দুটো ছেলের ব্যাপারে হেনার বন্ধু আরজু আর নাগমা তো কিছু বলেছে, কিন্তু স্কুল আর কলেজে কেউ কিছু জানে না। লালু খোচর কি বলছে? স্যার, পুরো গ্রাম একই কথা বলছে, হেনা বাড়ি থেকে পালাতেই পারে না। বরকত ভাইয়ের মেয়ে হেনা যখন ছোট ছিল তখন প্রত্যেক রবিবার আমাদের এখানে গোশত নিতে আসতো, আর আমিও দেখে দেখে খুব ভালো গোশত ওর জন্য রেখে দিতাম। এই হিনা বাড়ি থেকে পালাতে পারে কি? আমার মন তো বলছে হতেই পারে না। এবার আপনারা অন্য জায়গায় খোঁজ করে দেখুন। যদি কেউ বলে যে হেনার চালচলন ঠিক ছিল না, তাহলে আমার নিজের ওপর থেকে বিশ্বাসটা উঠে যাবে। ক্লাস 10-এ 80%, এইচএসএ 70%-এর বেশি, ইন্টারনাল এক্সামিনেশনে ডিস্টিংশন পেয়েছে, অ্যাটেন্ডেন্স 100%। স্কলার মেয়ে কি প্রেম করতে পারে না অভিষেক? এরকম একটা স্কলার মেয়ে টাইম কোথায় পাবে স্যার? সময় খারাপ ছিল মেয়েটার। ওর প্রেম কাহিনীতে কিছু ঘৃণার টুইস্ট এলো আর ও খুন হলো। জুবের বেগ আর মায়াঙ্কের কি রিপোর্ট? হেনা? কে হেনা স্যার? হেনা খান, পূর্বিতপুরা গ্রামে, যেখানে তোমার বাবা মা থাকে, যেখানে তুমি বড় হয়েছো, যেখানে ক্লাস 1 থেকে 12 ক্লাস অবধি তুমি পড়েছিলে। দয়ানন্দ হাই স্কুল। তাও মনে পড়ছে না? পাটনা পুলিশকে পাঠাবো ফটো নিয়ে, তাহলে মনে পড়বে। আচ্ছা, ওই স্কুলের হেনা? হ্যাঁ মনে পড়েছে, কিন্তু হেনা খান, আরডি কলেজ। কি হয়েছে হেনা? মার্ডার। কি? কি করে? কে করলো? আপনি আমাকে সন্দেহ? হ্যাঁ আছে। তুমি হেনাকে প্রপোজ করেছিলে না? আর হেনা আমাকে বারণ করে দিয়েছিল ম্যাডাম, আর সেই জন্য আপনার মনে হচ্ছে যে আমি ওকে খুন করে দিয়েছি? ম্যাডাম, আমি তো 1 বছর ধরে ওর সঙ্গে দেখাও করিনি। এমএসসি স্টুডেন্ট আমি, কলেজ, হোস্টেল আর ল্যাব, ব্যাস এর মধ্যেই ঘোরাঘুরি করি। এছাড়া আমি কোথাও যাইও নি। তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, রিমোট কন্ট্রোল ব্যাপারটা তো জানো। আগে তো আমাকে এইটা বলুন ম্যাডাম, যে আপনাকে আমার আর হেনার ব্যাপারে কে কি বলেছে, যেখানে আমাদের মধ্যে কিছু এগোই। বিষয়টা এগোলো না কেন? সমস্যা কি ছিল? কবে ক্লিয়ার হয়েছিল? ক্লিয়ার হওয়ার আগে জিনিসটা ঠিক হওয়া দরকার, আর ঠিক হওয়ার জন্য কিছু হওয়া তো দরকার। তুমি হেনাকে প্রপোজ করেছিলে মায়াঙ্ক? হ্যাঁ, এটা আমি কোনোদিনও অস্বীকার করব না। প্রথমবার দেখেই আমার ওকে ভালো লেগেছিল। ও ফার্স্ট ইয়ার বিএসসিতে ছিল আর আমি ফাইনাল ইয়ারে ছিলাম। 3-4 মাস আমি ভাবলাম যে জিজ্ঞেস করব কি করব না, ফাইনালি করেই ফেললাম। হেনা, হাই হেনা। হ্যালো মায়াঙ্ক। আমি হেনার সিনিয়র ছিলাম, কেমিস্ট্রি ল্যাবে কখনো দেখা হলে কথা বলতাম। হেনা, আমি তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলবো না, আমার তোমাকে খুব ভালো লাগে। আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই। আই এম সরি মায়াঙ্ক, কিন্তু আমার একদমই ইন্টারেস্ট নেই। হ্যাঁ ঠিক আছে, তো আমি এক্ষুনি হ্যাঁ বা না বলতে কিছু বলছি না। তুমি তোমার টাইম নাও আর ভেবে 1-2 দিনের মধ্যে আমি জানিয়ে দেব। যখন আমি তোমার সম্পর্কে এরকম কিছু ভাবিই না, তো আর কি ভাববো? আই এম রিয়েলি সরি, বাই। তারপর পরের মাসে আমি ওকে আবার প্রপোজ করলাম, কিন্তু প্রত্যেকবারই ভালো করে আমায় না করে দিত। ব্যাস আমি পিছনে সরে গেলাম। 1 বছর হয়ে গেছে এই ব্যাপারটা। ফোন
ট্রলিং, স্টকিং? কিচ্ছু না। আপনি সাইবার সেল থেকে আমার অনলাইন হিস্ট্রি আনাতে পারেন, আমার ফোন রেকর্ডস চেক করে নিন, আপনি কিচ্ছু পাবেন না। 100% ক্লিন আমি। তাহলে হেনা কার সাথে পালিয়েছিল মায়াঙ্ক? আপনার সত্যি মনে হয় যে হেনা সবাইকে ছেড়ে ও আমাকে এসে বলবে যে ও কার সঙ্গে পালাবে? হ্যাঁ, কি বলছেন এসব? দেখুন স্যার, আমি স্কুলের ব্যাপার স্কুলেই ছেড়ে দিয়েছি। গত 2 বছর ধরে ইঞ্জিনিয়ারিং করছি, আমরা ওর ব্যাপারে একটুও ভাবিনি স্যার। কেন জুবের? হেনা তোকে অন্য কারোর জন্য ছেড়ে দিয়েছিল? ছাড়তো কি করে, যখন ধরলোই না স্যার। তার মানে হেনাকে তুমি কোনোদিন প্রপোজই করনি? করেছিলাম প্রপোজ। জুবের, আমার ওয়াকিং বেশি পছন্দ। থ্যাংক ইউ, আমার লিফট চাই না। তুমি আমার ব্যাপারে খারাপ ভাবছো না তো? না না, আমি জানি তুমি আমাকে নিয়ে কি ভাবো। কি? এটাই যে তুমি আমার উপর ইন্টারেস্টেড আর তুমি আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাতে চাও। না 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 না, শুধু গার্লফ্রেন্ড না, আমি চাই আমার বাবা তোমার বাবার সাথে দেখা করে কথা বলুক। না, সবকিছুই তো ম্যাচ করে আমাদের, জাত, বংশ, ব্যাকগ্রাউন্ড সবকিছু। জুবের, তুমি আমার ক্লাসমেট ছিলে আর ফ্রেন্ডও, কিন্তু প্লিজ, কিন্তু এরকম ইচ্ছা মনের মধ্যে রেখো না, কারণ এটা কখনো পূর্ণ হবে না। স্যার, আমি অনেক ভালো করে বুঝিয়েছিলাম আর স্যার ততটাই ভালো করে বারণ করে দিয়েছে। কষ্ট হলো স্যার, পুরো গল্পটাই শেষ হয়ে গেল। কিন্তু স্যার, আমি লাইফে প্র্যাকটিক্যাল টাইপের। হির, রাঞ্জা, মজনু, রোমিও এইসব ক্যারেক্টার আমার একটুও পছন্দ নয়। এই জন্য আমি হেনাকে সিস্টেম থেকে কন্ট্রোল অল ডিলিট করে দিয়েছি। জুবের, হেনা তোমাকে রিজেক্ট কেন করেছিল? ওর লাইফে কি অন্য কেউ ছিল আগে থেকে? স্যার, আমি যখন ওর জীবনে ছিলামই না, তাহলে ওর জীবনে আমার ইন্টারেস্ট কিসের? যে ওর জীবনে কে ছিল কে ছিল না, আর বেকার ওর ব্যাপারে জেনে আমি নিজের সিস্টেমে কেন ভাইরাস ঢোকাবো? একটা কথা জিজ্ঞাসা করি স্যার। জিজ্ঞেস করো। আপনাকে আমার ব্যাপারে নগমা অথবা আরজু বলেছে, তাই না? আমাদের খোঁজ নেওয়ার পদ্ধতি আছে। তো স্যার, আপনি ওই মেয়েদেরকেই জিজ্ঞাসা করুন না, কেননা হেনা, আরজু, নগমা এরা 3 জনেই ভালো বন্ধু ছিল। আর যদি আপনাকে কেউ কিছু বলতেই পারে তাহলে ওরা 2 জন। স্যার, হেনার গত 3 বছরের ফোন রেকর্ডস চেক করেছি। জুবেরের মায়াঙ্ক দুজনের কোনো কানেকশন নেই। ইনফ্যাক্ট কোনো ছেলের নাম্বারই ফিচার হচ্ছে না। কিন্তু কোনো ছেলে ছিল ওর জীবনে, সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল। স্যার, যেরকম করে হেনা, জুবের আর মায়াঙ্ক এই দুজনের প্রপোজালে পরিষ্কার না করে দিয়েছিল, একদম স্বচ্ছভাবে কোনো ড্রামা না করে, স্যার নিশ্চয়ই ও আগে কোনো অ্যাফেয়ারে ছিল যেটা নিয়ে ও খুব সিরিয়াস ছিল, আর সাথে হয়তো বেশ সিকিউরও ছিল। যদি অ্যাফেয়ারটা থেকে থাকে তাহলে কোথা থেকে শুরু হয়েছিল সেই লাভ স্টোরি? প্রাইমারি স্কুল অব্দি গেছে, এবার কি কেজিতে যেতে হবে? আর যদি রিলেশন লম্বাই থেকে থাকে তাহলে ওর পেরেন্টসরা জানবে না কেন? তাও এত কনজারভেটিভ ফ্যামিলি। স্যার, অন্তত পূর্বিতপুরা যেখানে হেনা থাকতো ওখানেও কোনো সম্পর্ক ছিল না, আমরা খোঁজ নিয়েছি। স্যার, ধরেই নেওয়া যাক যে হেনার কারোর সঙ্গে রিলেশন ছিল, রিসেন্ট হয়তো ব্রেকআপ হয়েছে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়েছে ওর সঙ্গে। আমার মনে হয় হেনা প্রচন্ড সিরিয়াস রিলেশনশিপে ছিল, কারণ ও বাড়ি থেকে পালিয়েছিল। পালিয়ে গেলে মার্ডার হবে কেন? যদি হেনা কারোর সঙ্গে সিরিয়াসলি কমিটেড থাকে, যা বুঝলাম তাতেও দায়িত্বশীল মেয়ে, হঠাৎ এমন কি হলো যে ওকে খুন হতে হলো? স্যার, হতে পারে ওর বাড়ির লোক জেনে গেছিল আর তারপর হয়তো ওকে অ্যাফেয়ার বন্ধ করার কথা বলেছিল, কিন্তু হেনা রাজি হয় না তাতে, আর তারপর হয়তো রাগের মাথায় বাড়ির লোক ওকে মেরে ফেলেছে। অর্থাৎ এই পুরো গল্পটা মন গড়া হতেই পারে। হেনার বাড়ি ছেড়ে পালানো, কলেজে না যাওয়া, আবার ফিরে না আসা, পুরোটাই মন গড়া। হেনা হয়তো বাড়ি থেকে বেরোয়নি, কলেজ যায়নি, হয়তো ছেলেটাকে হেনার পেরেন্টস পছন্দই করে না, বা এটাও হতে পারে ছেলেটা ওদের জাতের নয়, বা ওর বাবা মা কোনোভাবেই রাজি হয়নি। হেনার বাড়ি ছেড়ে পালানো, কলেজে না যাওয়া, আবার ফিরে না আসা, পুরোটাই মন গড়া। হেনা হয়তো বাড়ি থেকে বেরোয়নি, কলেজ যায়নি, হয়তো ছেলেটাকে হেনার পেরেন্টস পছন্দই করে না, বা এটাও হতে পারে ছেলেটা ওদের জাতের নয়, বা ওর বাবা মা কোনোভাবেই রাজি হয়নি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী লাশ পাওয়ার 4 দিন আগে হেনা খুন হয়েছিল, কিন্তু নতুন পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী লাশটা পাওয়ার 7 থেকে 8 দিন আগে হেনা খুন হয়, মানে 7ই সেপ্টেম্বরে, যেদিন আপনার কথা অনুযায়ী হেনা কলেজে গিয়েছিল কিন্তু আর বাড়ি ফেরেনি। আমাদের কথা অনুযায়ী মানে এই বরকত বাবু, হেনা আপনার বাড়ি থেকে কখনো বেরোয়নি, না 7 তারিখে না 8 তারিখে, কেননা ওই 2 দিনের মধ্যে একদিন ওকে খুন করা হয়েছিল আপনার বাড়ির মধ্যেই। আপনার এলাকায় লাশটা লুকোনো কঠিন ছিল, তাই জন্য হেনার লাশটা মন্ত্রীপুরে আনা হলো, তার মুখটা নষ্ট করা হলো আর খেতে পুঁতে দেওয়া হলো। দুজনের জমির মাঝখানের আলের নিচেতে লাশটাকে পুঁতে দিয়ে খুনি ভাবলো যে তার অন্যায়টা কখনো বাইরে বেরিয়ে আসবে না। এই অপবাদটা দেওয়ার আগে তো ভালো হতো আপনি আমাদের কবর দিয়ে দিতেন আমাদের মেয়ের কবরের পাশেই। আরে, আমরা নিজেরাই তো আপনাদের সামনে এসেছি আর মৃত সন্তানের লাশ শনাক্ত করেছি। আপনারা তো পুরোপুরি ফেঁসেই ছিলেন।
আপনারা তো বুঝতেই পারছিলেন না লাশটা কার। আমরাই শনাক্ত করলাম ওকে, আর আমাদের উপরই নোংরা অপবাদ দিচ্ছেন। সত্যি কথা বলতে কি, আমরা যখন প্রথমবার পোস্টারটা দেখেছিলাম আমাদের সন্দেহ হয়েছিল যে হয়তো ও হেনা হতেও পারে, কিন্তু স্যার আমরা ঠিক শিওর ছিলাম না। তোমরা দুজন জেনে বুঝে মায়াঙ্ক আর জুবেরের দিকে আঙুল তুলেছিলে না? আমরা জানি যে তৃতীয় কেউ আছে, এমন কেউ যাকে হেনার বাবা মা কোনোভাবেই পছন্দ করতো না। হেনাদের জাতের একেবারে বাইরের কোনো ছেলে। না স্যার, আমাদের কোনো আইডিয়া নেই, আমরা তো শুধু ভয় পেয়ে গেছিলাম। এখন আমার মা বাবাও সন্দেহ করার মতো প্রশ্ন করছে। ওনাদেরও মনে হয় আমরা এতে জড়িত ছিলাম। হেনা আমাদের খুব ভালো বন্ধু ছিল, ওর নামে দিব্যি করে বলছি যে ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে আমরা কিছু জানিই না। সত্যিটা হলো এটাই যে আপনারা, আপনাদের বাহিনী, আপনাদের খোঁচর, এরা সবাই হলো অপদার্থ, আর নিজেদের এই অপদার্থতা লুকানোর জন্যই আমাদেরকেই নিজের মেয়ের খুনি বলছেন। হেনা আমাদের একমাত্র মেয়ে ছিল। গরিব হওয়া সত্ত্বেও আমরা ওকে কলেজে পড়িয়েছি, আরও খুব ভালো নাম্বারও নিয়ে আসতো। আমরা কৃষক, গরিব, কিন্তু বড় কিছু আশা করেছিলাম মেয়েকে নিয়ে, যে ও কিছু হবে, কিছু করবে। এনাকে অকারণে অসময়ে মেরে ফেলালো, আর আপনারা আমাদেরকেই খুনি বলছেন। পুরো পূর্বিকপুরে এমন একজন ব্যক্তি ধরে আনুন যে বলবে আমাদের মেয়ে কোনো ছেলের সাথে ঘোরাফেরা করতো বা কোনো খারাপ আচরণ করতো, এরকম একজন ধরে আনুন। আরেকটা কথা শুনুন, যদি আমাদের মেয়ে কারুর হাত ধরতো তাহলে আমাদেরকে সবার প্রথমে এসে বলতো। হাত ধরার প্রথমেই বলতো আবিদা, কারণ ও আমাদের মেয়ে। আপনাদের দ্বারা কিচ্ছু হবে না স্যার, কিন্তু এইবার আমরা যাচ্ছি বাইরে, আর নিজেদের মেয়ের খুনিকে খুঁজেই বার করব, আর তারপর সেটাই করব যেটা আমরা সঠিক মনে করব। বসে থাকুন আপনারা এখানে, চলো আবিদা। স্যার, এই অনার কিলিং অ্যাঙ্গেল ধোপে টিকছে না কেন? নাগমার আর তো কিছু বলেছে? না স্যার, ওরা কিছু বলেনি, কিন্তু এটুকু জানা গেছে 7ই সেপ্টেম্বর হেনা কলেজের জন্য বেরিয়েছিল, কিন্তু কলেজের রাস্তায় যায়। স্যার, আমি অনেক কষ্ট করে খুঁড়ে খুঁড়ে এই খবরটা বের করেছি। 7ই সেপ্টেম্বরে এই হিনাকে হাইওয়ের দিকে যেতে দেখা গেছে। হ্যাঁ, এই ছিল, হাইওয়ের দিকে যাচ্ছিল 7ই সেপ্টেম্বর, আমি দেখেছি। আচ্ছা, এই মেয়েটার সঙ্গে কেউ ছিল কি? একাই ছিল, এই দিকে চলে গেল। আচ্ছা, এই মেয়েটার হাতে কোনো ব্যাগ ছিল কি? বড় ব্যাগ যেটা বেড়াতে যেতে লাগে? না না, ওর সঙ্গে তো কলেজের ব্যাগ ছিল, বাচ্চাদের কাছে যেমন হয়। এই মেয়েটার জন্য কি কোনো মোটরসাইকেল বা গাড়ি থেমেছিল? কোনো নাম্বার টাম্বার নোট করেছো কি? আরে দাদা, আমি কি নোট করব? আমি কি কোনো গোয়েন্দা? এই মেয়েটা হাইওয়েতে নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করেছে, আর ওর সাথেই পালিয়ে গেছে। ওই ছেলেটা আপনার টার্গেট হতে পারে স্যার। অভিষেক, আমরা তালা ছাড়া চাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, নাকি চাবি ছাড়া তালা? লাশটা শনাক্ত হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে সেই ইনফরমেশন নেই যে হেনা কেন বাড়ি ছেড়েছিল আর কেন খুন হলো। স্যার, হেনার ব্যাপারে কিছু একটা আছে, এমন কিছু যা চোখে পড়ছে না, এই জন্য ধরতে আর পারছি স্যার, না। সমস্ত সোর্সগুলোকে ট্যাপ করা হয়েছে, স্কুল, কলেজ, এলাকা, কোনো জায়গা থেকে কোনো সূত্র পাচ্ছি না। ইভেন মন্ত্রীপুর আর আশেপাশে এলাকাগুলোতেও খোঁজ করেছি, কিন্তু কোনো কানেকশন পাচ্ছি না স্যার। এই কেসটা একটা চক্রব্যূহ হয়ে দাঁড়িয়েছিল, এটা আমাদের পুরোপুরি অন্ধকারে রেখেছিল, কিন্তু তারপর যেটা হতে চলেছিল সেটা ছিল আরো সমস্যাজনক। পার্বতী, পালাও! কি হচ্ছে বাবা? বাবা, কি হচ্ছে এগুলো? বেরিয়ে চল বাবা, চলো চলো চলো। কি? আমি কিছু বুঝতে পারছি না। ওরা ওদের মিসিং কমপ্লেন তুলে নিতে চাইছে? হ্যাঁ স্যার, হেনার বাবা বরকত খান এইমাত্র ফোন করেছিল। উনি বলছেন যে হেনা বেঁচে আছে, হেনা ওকে ফোন করেছিল। ওকে, কিন্তু হেনা কোথায়? স্যার, এটা তো ওনারা জানেন না। হেনা ওনাদের ফোন করেছে আর বলেছে যে ও ভালো আছে, বলেছে চিন্তা না করতে। কিন্তু হেনা ফোনটা কোথা থেকে করেছিল? কিছু বলেছে? বিয়ে টিয়ে করেছে কিনা? ছেলেটা কে? স্যার, বরকত খান বলেছে যে ও আর কিছু বলেনি। বরকত গেম খেলছে মনে হয়, সবটাই মিথ্যে। সিং, থানায় ডাকো ওই বরকতকে, আমি পূর্বিতপুরে যাচ্ছি। স্যার, বরকত আর হাবিদা এটা বুঝে গেছে যে আমরা হাল ছেড়ে দেব না, এই জন্য হেনা বেঁচে থাকার গল্প বানাচ্ছে ওরা। প্রথমে এটা জানতে হবে যে হেনা যদি ফোনটা করে থাকে তাহলে কোথা থেকে করেছিল, আর সত্যি ওটা হেনা কিনা। স্যার, আপনার হিনার বেঁচে থাকাটা নিয়ে যে ঝটকা লেগেছে, আর এই গ্রামেও সেরকম ঝটকাই পড়েছে। মানে? গত রাতে মন্ত্রীপুরে একটা বাচ্চা হারিয়ে গেছে। তুই অভিযোগ করতে এসেছিস নাকি খবর এনে দিবি? অভিযোগ তো বাচ্চাটার মা বাবা করবেন, আমি শুধু এইটুকুনি বলতে পারবো যে এই বাচ্চাটার হারিয়ে যাওয়ার পিছনে অলৌকিক শক্তির কোনো হাত রয়েছে। কি অলৌকিক শক্তি টক্তি বলছিস? কাল রাতে এই মন্ত্রীপুর গ্রামে অলৌকিক পাথরের বৃষ্টি হয়েছে। লালু, মাথা ঠিক আছে তো? স্যার, একটা বাচ্চা আছে আদি রজক,
স্যার এই বাচ্চাটা মা বিমলা আর বাবা মহেশ রজকের সাথে এই মন্ত্রীপুর গ্রামে এসেছে। এরা বিমলার ভাই সুমের কনজিয়ার বাড়িতে উঠেছে। এই বিমলা আর মহেশ কুম্বরগড়ের বাসিন্দা। কাল রাতে যখন অলৌকিক পাথরের বৃষ্টিপাত হয় তখন এই বাচ্চাটা হঠাৎই হারিয়ে যায়, এমনটাই মনে করছে গ্রামবাসীরা। মা বাবা আমাদের কাছে আসেনি কেন? কেঁদে কেঁদে তো অবস্থা খারাপ ওনাদের। এই গ্রামবাসীরা কোনো বাবা আর তান্ত্রিকের কাছ থেকে হয়েও এসছে। এই পাথরের ব্যাপারটা কি স্যার? এটা তো নামেই ডেঞ্জারাস মনে হচ্ছে। আমি তো নিজে দেখিনি, কিন্তু এই নিরঞ্জন বর্মা নিজের বাড়িতে জমিয়ে রেখেছে পাথরগুলো। ওনারই বাড়ির চালে পড়েছিল। পাথরটা গরম আছে। বাবা, একটা ঘর থেকে আদি নামের একটা বাচ্চা হারিয়ে গেছে, তাও পাথর বৃষ্টির একটু পরেই। এটার মানে এটা কি? হ্যাঁ, আমি শুনেছি যে আকাশ থেকে কখনো কখনো পাথর পড়ে যখন কোনো তারা বা ধূমকেতু খসে যায় তখন। কিন্তু আকাশ থেকে এইরকম পাথর খসে পড়া আর বাচ্চা উধাও হয়ে যাওয়া, এটা আমি এই প্রথম শুনলাম। কাল রাতে ফোন এসেছিল স্যার হেনার। কোথা থেকে ফোন করেছিল? নম্বরটা কি দেখান। বলছিল যে ও সুস্থ সবল আছে, আমরা যেন ওর কোনো চিন্তা না করি। কিন্তু ও ঠিকানাটা বললো না কেন? জানি না স্যার, আমি তো জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু ও তো কিছুই বলতে চাইলো না। আমি আর হেনার মা পুরোপুরি অবাকই হয়ে গেছি। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের মেয়ে এমন কিছু করতে পারে স্যার। হেনা, হেনা, কোথা থেকে বলছিস তুই? আমি একদম ঠিক আছি আব্বু, তুমি আল্লাহর দোহাই আমার চিন্তা একদম করো না। এরকম কেন চিন্তা করবো না? তুই জানিস তুই যাওয়ার পর কি কি হয়েছে এখানে? আর তুই তুই এভাবে কি করে চলে যেতে পারিস? আব্বু, তুমি আম্মিকে বলো এখানে যেই সবকিছু সেটেল হয়ে যাবে অমনি আমি বাড়ি ফিরে আসবো। হেনা, হেনা, আমাদের মেয়ে বেঁচে আছে? গলা শুনে তো তাই মনে হলো। এসব কি হচ্ছেটা কি আমাদের সাথে? আমরা আমাদের মেয়ের গলা ভালো করে চিনি স্যার, ওটা হেনাই ছিল। স্যার, কল করলে রিং তো হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। আমরাও সারা রাত ধরে ফোনের চেষ্টা করেছি স্যার, কেউ তো তুলছিলই না। আমরা আপনাদের দুজনকে ঠিক বিশ্বাস করতে পারছি না। হেনার কল আসা এটা আপনাদের একটা বানানো মিথ্যে গল্প। দেখুন, মিথ্যে বলার আমাদের কাছে কোনো কারণ নেই। আমাদের নিজের মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে, তারপর তার মারা যাওয়ার খবর আসে, আর আমরা তো এখন বেঁচে থেকেও মরে আছি, আর আপনারা বিশ্বাস করছেন না? আপনারা ফোনে তো নম্বরটাও দেখেছেন। কল্পনা স্যার, এই নম্বরে লাগাতার চেষ্টা চালিয়ে যাও, পুরো ডিটেল বার করো এই নম্বরের। আমার মনে হচ্ছে বরকত আর আবিদা একটু বেশিই চালাক, অথবা খুবই বোকা আর নির্বোধ টাইপের। ওই যে স্যার, এই হলো বিমলা আর মহেশ। আপনাদের ছেলে গায়েব? আগে আদি নাম ওর। তো অভিযোগ করেননি কেন? ওই আমার শালা আর ওর স্ত্রী গ্রামে আমাদের ছেলেকে খুঁজতে গেছে স্যার। গ্রামবাসীদের সাথে কথা বলছে, ওরা আসার পর আমরা আপনার কাছেই আসতাম। খুঁজতে গেছে মানে কোনো বাবার খোঁজে গেছে নাকি? ওরা এসে গেছে স্যার। নমস্কার সাহেব। এই আকাশ থেকে পাথর পড়া, ছেলের নিখোঁজ হওয়া, অভিযোগ না জানানো, কি চলছে এসব এখানে? সাহেব, কিছুই বুঝতে পারছি না। আমরা বাবাজির সঙ্গে দেখা করে আপনার কাছেই আসছিলাম সাহেব, বউকে সাথে নিয়ে। আপনারা বাচ্চার ছবি দিন। আগে তুমি আমার মোবাইলটা একটু নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। গ্রামের বাইরে থাকেন? আগে স্যার, কালকেই এসেছি সুমেরের এখানে। কি হয়েছে উর্মিলা? বরুণ, জানি না কেন আমার মনে হচ্ছে আদির গায়েব হয়ে যাওয়ার সাথে ওই পাথর বৃষ্টির কোনো রকম সম্পর্কই ছিল না। তাহলে কিসের সাথে সম্পর্ক? উর্মিলা, তুমি কিছু জানো নাকি? আমার শুধু মনে হচ্ছে বরুণ, আমার মনে হচ্ছে যে কেউ জেনে বুঝে আদিকে কিডন্যাপ করেছে। কিন্তু
আদিকে কে কিডন্যাপ করবে আর কেন? আমি জানি না বরুণ, আমি কিচ্ছু জানি না। স্যার এটা গতকাল রাতেই হয়েছে। একটা টিম বাচ্চাটাকে খুঁজছে। আর কাল রাতেই হেনা তার বাবা আমাকে ফোন করে। স্যার এটা কোইন্সিডেন্সও হতে পারে। আর এই আকাশ থেকে পাথর পড়ার ব্যাপার স্যার এরকম নয় তো, তিনটে ঘটনাই একে অপরের সাথে যুক্ত। কল্পনা হতেই পারে যে তিনটে ঘটনা একে অপরের সাথে যুক্ত, কিন্তু একটা কথা, এই মন্ত্রীপুর গ্রামটা আমাদের কাছে কিছু গোপন করছে। কিছু তো একটা চলছে এই গ্রামে যেটা আমাদের লুকোচ্ছে ওরা। হয়তো সেটা হেনার কেসের সঙ্গে জড়িত নয়। মঙ্গলবাবু, আমরা খুঁজে চলেছি, কিন্তু এখনো পর্যন্ত আপনার মেয়েকে খুঁজে পাইনি। কিন্তু সাহেব, আমার মেয়ে নীলম এইরকম মেয়ে নয় যে এরকম কিছু না বলে বাড়ির থেকে চলে যাবে। কিন্তু গিয়েছে তো। আমরা চেষ্টা করছি ওকে খুঁজে বের করতে, আপনি আস্থা রাখুন। হ্যালো, আবিদা, আমার মনে হচ্ছে যে আমরা হেনার মিসিং রিপোর্ট লেখাতে গিয়ে তাড়াহুড়ো করে ফেলেছি, আর তারপর লাশটাও শনাক্ত করেছি। এবার তো পুলিশ আমাদেরই সন্দেহ করবে। হ্যালো, কোথাকার নাম্বার এটা? কে বলছেন? এটা পিসিও, একটা মুদিখানা দোকানের মধ্যে। আপনার কি চাই বলুন? সাব ইন্সপেক্টর রঞ্জিত সিং, পূর্বিকপুরা থানা, জেলা গয়া। পিসিওটা কোথাকার? এটা রাঁচিতে স্যার। কাল রাতে একটা মেয়ে এখান থেকে ফোন করেছিল, তখন 10টা থেকে 10:30 হবে। বলতে পারবেন মেয়েটা কে ছিল? 10:30টার সময় পিসিও আমার বন্ধ হয়ে যায়। যদি কেউ শেষ সময়ে এসে ফোন করতে চায় তো আমি বারণ করি না। কাল রাতে যে মেয়েটা ফোন করেছিল তাকে আপনি চেনেন? ঠিক মনে আসছে না স্যার। স্যার, বরকত খানের ফোন নাম্বারে রাঁচির থেকে একটা নাম্বারে ইনকামিং কল দেখাচ্ছে, কিন্তু এই পিসির লোকটা বলতে পারছে না যে কলটা কে করেছিল। স্যার হয়তো এটা বরকতের ষড়যন্ত্র। বরকত হয়তো কাউকে দিয়ে ফোন করিয়েছে রাঁচি থেকে ইনভেস্টিগেশনে গন্ডগোল পাকাতে। স্যার হয়তো হেনা সত্যিই মারা গেছে, যাকে হয়তো বরকত নিজে মেরেছিল, নয়তো সুপারি দিয়েছিল। তোমরা দুজন রাঁচিতে যাও আর খোঁজ নাও যে বরকত আর আবিদার সঙ্গে রাঁচির কি সম্পর্ক রয়েছে। খোঁজ নাও যে হেনা সত্যিই মারা গেছে না এটা বরকতের কোনো চাল। ততক্ষণ আমি আর অভিষেক এদিকের মিসিং কেসগুলো ভালো করে দেখছি। জানি না কেন আমার বারবার এটা মনে হচ্ছে যে হেনা খানের কেস আর এই বাচ্চা, মানে যার খোঁজ চলছে, এই দুটো কেস কোনোভাবে জুড়ে রয়েছে। এই পাথর পড়েছে আকাশ থেকে। শুধু পড়েনি স্যার, বৃষ্টির মতো। শুধু আপনার ছাদেই পড়েছে, আকাশ থেকে, আর কারোর বাড়িতে না। আমি আর কি বলবো স্যার, কেন বৃষ্টি, কি করে বৃষ্টি, শুধু এইটুকু বলতে পারি যে ধার 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 এইরকম আওয়াজ হলো। আওয়াজ খুব দূর থেকে শোনা যাচ্ছিল স্যার। আমি তো দৌড়তে দৌড়তে বাড়ির বাইরে চলে এসেছি স্যার। মনে হচ্ছিল যেন বিশাল কোনো তুফান বা ভূমিকম্প এসে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.